বাবু ভাইয়ের কাছে আজকের প্রথম যে ঘটনাটি তার কাছ থেকে শুনবো, সেটির জন্য আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন, অধীর অপেক্ষায় আছেন, এবং সেই ঘটনাটি আমরা শুনে আসবো এখন। বাবু ভাই, চলুন আপনার প্রথম ঘটনা আমরা শুনে ফেলি। অনেকদিন পরে আসলেন, এবং আগে আপনি জিজ্ঞেস করি আপনি সুস্থ আছেন কিনা, আপনার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, এখন অনেক বেটার আগের থেকে, এই জন্য আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক রাসেল ভাই, প্রথম কাহিনীটা শুরু করেছি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজে ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা, তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা, ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা, তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে, এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভেতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। সেরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা, যদি এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না মানুষ, শাখা নদী। আচ্ছা, তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাসেল ভাই। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা, যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা, যাই হোক, তো সে যায়, শাখা নদীতে ঢুকে যায়। ঢুকে যেতে থাকে তো দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। কিন্তু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ব্যানগ্রোভ টাইপের ইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে, এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ। সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে। সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে। তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে। দেখে প্রচুর মাছ লাফাচ্ছে না, এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পেছন থেকে আর আসতেছে না। আচ্ছা, তার পাটাতনে ছেলে আর আসতেছে না। কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিচেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতর। বলে আরে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে, এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয়, এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে, এরকম তো মানে দ্বীপাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা, তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে
মানে শব্দ হচ্ছে, কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে ঢুকে অন্ধকারে ফার্স্টে একটা কি ছিল, কুপি টাইপের ছিল, ওটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা। তো প্রথম ওনার মুখের মধ্যে ডাকাত টাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে এরকম। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বেরকে চালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব ঘুরে টাইপের চেহারা। আচ্ছা। চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত। আচ্ছা। এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। তো ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে। এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, হতবিহ্বল হয়েছে সে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার শোয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ চলে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে। নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকে, ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে এক পাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে। উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি। মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে। এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ এখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসেন, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে, যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক, ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছিল, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড, তোমার সাথে কথা আছে। কোনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম। না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিবে, নিজে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পর এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্ত ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে। সে বলছে যে আমাকে নিয়ে চলো, এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবা, এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিনের মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নির্মাণ দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে কুড়িটাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। এসে বলে ওই লোককে উনি নিয়ে গেছে, এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে।
হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়। ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি, মানে ওখান থেকে একটু দূরে চলে এসে আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, মানে বেশ দূর থেকে মনে হচ্ছে মানে চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না, আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়। কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলা মানুষ উবুড় হয়ে যদি কিছু খায় সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চরটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার আবার সে আপনার ভয়টা করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, এবং তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু হচ্ছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছে বালিতে। নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কেউ, খুব কিসে। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে চেষ্টা আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস বলছে দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি আর কখনো আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি, খাবলানো, মাংস না এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থা গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এইটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পাইছিলে এবং ও গেছিল সেখানে সেটা
করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা একটা ফেসবুকে ছবি আপলোড করেছিলাম ফিরাটিটা। বাবু ভাই আপনার কাছে একটু আসি, আমাদের সময় খুব কম এই আওয়ারে। আপনি যদি ছোট করে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আমাদের জাস্ট 3 মিনিট টাইম আছে, তারপর আমরা চলে যাবো। মানে কাহিনীটা, হ্যাঁ। আচ্ছা ছোট করে কাহিনী বলতে গেলে তো মানে ছোট হয়ে যায়, তার দরকার নাই, তাহলে আমার মনে হয় যে বড় করেই বলুন, যতটুকু আমরা শুনতে পারি আর কি। না, এই কাহিনীটা হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে আপনার আমি আমার নিজের কাহিনী খুব কমই শেয়ার করি, বুঝে নেবে। এটা আর একটা নিজেরই কাহিনী, এন্ড দ্যাট ওয়াজ আমি যখন আরো ছোট ছিলাম, স্কুল লাইফে, এসএসসি পরীক্ষা ওই সময়টা আর কি। যাক, আমার এক ফ্রেন্ড ছিল আর কি, ওর নাম বলবো না, মানে কোন একটা সংকটের কারণে ওর নাম বলবো না। যাক, ওদের বাসাটা ছিল বেশ হন্টেড। হন্টেড বলতে মানে যেটাকে বলা হয় এখন তো কথায় কথা হন্টেড বলা হয়, ইটস নট লাইক হন্টেড। বাসাটা ছিল পুরো বাড়ি টাইপের, বাসার সাথে বিভিন্ন রকম ইতিহাস জড়িত। হ্যাঁ, যে এক সময় শুনতাম যে ওর পরে শুনেছি ওর বাবা জিন পালতো, এবং আরো অনেক কিছু ওদের বাসায় আছে, ঠিক আছে। সো ও বারবার বলতে সব কথা হতো। আর আমি ছোটকাল থেকে একটু বেশি সাহসী আর কিউরিয়াস ছিলাম, জিনিসগুলো আসলে খুব কিউরিয়াসিটি হতো, এবং একটু ডান পিটে ছিলাম তখন থেকে। ওই যে হঠাৎ বন্ধুর বাসায় আউটিং করতাম আমরা। তো যাই হোক, ওর বাসায় এরকম একদিন ও বললো যে আমার বাসায় থাক, দেখ কি হয়। অনেক রাত কাটিয়েছে, এর মধ্যে একটা রাতের ঘটনা। তো ও যে বর্ণনাগুলো দিত, তো যে ওদের ছাদে নাকি এরকম আপনার ইট পড়ে, বেশ বড় বড় ইটের খোয়া, মানে প্রায়, এবং দেখা যায় মানুষ হাঁটতেছে, দেখা যায় বাচ্চা ক্রল করতেছে ছাদের উপরে, হ্যাঁ, এরকম জিনিসপত্র। তো যাই হোক, ওর বাসায় যাওয়ার পর ওর সাথে থেকে আমি আইসোলেটেড হওয়ার চেষ্টা করতাম ওই সময়টা, বাসাটাকে ঘুরে দেখার জন্য, কারণ বাসাটা বেশ বড় একটা বাসা, এবং মোহাম্মদপুরের কোন একটা অঞ্চলে। হ্যাঁ, তো বাসার পিছনেও আবার একটা জায়গা আছে এরকম। তো যাই হোক, আমি এরকম আপনার একদিন ওদের বাসায় গেলাম। তো ওই দিন আপনার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে মানে বৃষ্টি তখন ছেড়ে গেছে, হালকা হালকা আপনার পড়তেছে আর কি, মাঝে মাঝে বৃষ্টি। এরকম সময় আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম। ও ঘরের ভিতর চলে গেল, আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে বাসার থেকে আপনার পারমিশন নিয়ে আসতে গেল যে ও থাকবে এখানে। এরকম সময় আমি জাস্ট ওর বাসার থেকে বের হয়ে ওই ওদের যে সিঁড়িটা আর কি, সিঁড়িটা পুরো কমপ্লিট সিঁড়ি না আর কি, আপনার তখন পর্যন্ত জাস্ট এখনো মানে মোজাইক টোজাইক করা হয়নি এই উপরের দিকে। ওখানে আমি অর্ধেক উঠে আমি বসে আছি আপনার ইসে, জাস্ট বসে আছি, কারণ তখনকার সময় সেলফোন টেলফোন আসেনি তখন। তো এরকম সময় হঠাৎ করে আমি শুনলাম যে আমার মাথার উপর যে টিনের চালটা আছে, সিঁড়ি ঘরের ছাদটা, সেখানে ঠাম করে শব্দ হলো, মানে সামথিং লাইক একটা ডাব বা কিছু যদি ফেলে। তা আমি এখন চিন্তা করলাম যে নারকেল গাছ আছে, বাট ওই নারকেল গাছে নারকেল তখন খুব একটা ধরে না, আর ওটা দূরে, এখান থেকে এত দূরে নারকেল পড়ার কথা না। তো যখন আমি এটা চিন্তা করতেছি, ওই সময় আরেকটা পড়লো ধাম করে, এবং মানে মানে ভেরি লাউড সাউন্ড, এবং ওই শব্দে আসলে বাসার ভিতর থেকে কেউ বেরোলো না। আমি আস্তে করে তাকায় দেখলাম যে সিঁড়ির গড়ায় যে দরজাটা, সেটা আপনার একটা টিনের দরজা ছিল, টিনে কাঠের ফ্রেম করে টিনের দরজা আর কি, ওইটা ঠাম ঠাম করে বাড়ি খাচ্ছে। ওখানে তালা মারার কথা, তালা নেই কোনো। তো আমি হেঁটে হেঁটে ওই দরজার কাছে গেলাম, দেখলাম বাতাস ছুটছে, হয়তো ওই বৃষ্টির সাথে আর কি ঝড় আসছে কিছু একটা। তা আমি আস্তে ছাদে ঢুকলাম, দেখলাম যে বেশ বাতাস বইছে। তো ছাদটা ছিল এরকম রাসেল ভাই, বাম দিকে একটা অংশ ছাদের, ডান দিকে আরেকটা অংশ, দুই পাশে 2 অংশ ছাদ। তা আমি বাম দিকে বেশি মানে 2 জায়গায় 2 রকমের দুর্নাম আছে ছাদের। বাম দিকে আমি দেখলাম যে গাছ টাছ তো পিছনে, আমি ওদিকে না যে, যদিও তখন আর একটু ছোট ছিলাম, কৈশোরে সাহসটা একটু কমই ছিল এখনকার তুলনায়। আমি ডান দিকে হেঁটে গেলাম সামনের দিকে, যেখানে একটু ওপেন স্পেস। আমি যখন যাচ্ছি তখন আমার হঠাৎ মনে হলো যে ওই পিছনে মানুষজন কয়েকজন আছে, এবং মানে কথা বলতেছে। আমি তো শুনলাম ফ্রেন্ডরা ফাইজলামি করতেছে নাকি, আরো 2-4 জন আসছে নাকি। তা আমি বললাম কি, ঘুরে ওদিকে গেলাম, যে আস্তে 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 করে উঁকি দিয়ে ঠিক গাছের নিচে গেলাম। মনে হলো গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। ঠিক আমি যখন কাছে গেছি রাসেল ভাই, মনে হলো যে ফট করে বাতাসে মিলাই গেল, এবং কিছুই নেই। তখন তো আমার গায়ের লোমগুলো পুরো শিশির হয়ে দাঁড়ায় গেল, এবং আমি যখন তাড়াতাড়ি আবার নেমে গেলাম ওখান থেকে, নেমে যায় তখন আমার পিছনে কিন্তু দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেছে আবার, ওই যে টিনের দরজাটা বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেছে। এবং আমি শব্দ পাচ্ছি নিচের যে সিঁড়ি দিয়ে কেউ ধুপ ধুপ করে নেমে যাচ্ছে দৌড়ায়, মানে এজ ইফ লাইক কেউ উপরে ছিল, দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। এবং মানে এই ঘটনার পুরো বলতে গেলে অনেক সময় লাগবে রাসেল ভাই, আমি এতটুকু শেষ করে দেবো এটার। না বলেন, একটু বলেন, একটু টাইম আছে। আচ্ছা, যাক। তো আমি ওখান থেকে নেমে আসলাম, এসে ওই ফ্রেন্ডকে খুঁজলাম কিছুক্ষণ, ওকে বললো, পরে বের করলাম, বললাম তোর বাসায় এরকম শব্দ পেয়েছে। ও
ও বলে যে থাক দেখ আরো কিছু পাস নাকি, এরকম কিছু হয় নাকি দেখ, এরকম মানে জিনিসপত্র প্রায় শুনে মানুষ। তো আমি ওখান থেকে নামছি, নেমে আপনার ওদের বাসার নিশ্চয় একটা হসপিটাল ছিল, একটা হসপিটাল। তো খুব ছোট হাসপাতাল, বুঝেন তো, মানে 7-8 কাঠা জায়গার উপর কতটুকু হতে পারে। তো নেমে ওখান থেকে আসলাম, এসে হেঁটে সামনে গেলাম, সামনে যে দেখি সব বন্ধ হয়ে গেছে। আবার যখন ব্যাক করে আসতেছি তখন মনে হচ্ছে ঠিক ওদের বাসার বাম দিক দিয়ে ঢুকে সিঁড়ি করে ডান দিকে পিছনের দিকে চলে যায়। ওই জায়গায় মনে হচ্ছে যে মানুষ গুজগুজ করতেছে কিছু, লাইক কয়েকজন মানুষ একসাথে বসে কথা বললে করলে যেরকম হয়। এবং আমি কিছুক্ষণ দাঁড়ায় থেকে চিন্তা করলাম যে আমি কি যাবো দেখতে আসলেই কেউ আছে, বা আমি আমার মাথায় মাঝে মাঝে কাজ করতেছিল আমাদের 2-3 জন দুষ্ট বন্ধু আছে যে ওরা ওখানে বসে আছে ভয় দেখানোর জন্য। তা আমি এক পর্যায়ে সাহস করে না গেলাম আসল ভাইরা গেট যে। তো যখন ডান পাশে বাম পাশে তো একটা ঘর ছিল ভাড়া দেওয়ার জন্য আর কি, ওগুলোতে ভাড়াটিয়া নেই। আমি যখন ঘরগুলো পার হচ্ছি তখন না আমার ভয় লাগলো, কারণ আমি দেখলাম জানালাতে দেখতেছি ঘরের ভিতরে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, পুরো ফাঁকা। এবং সামনে যাচ্ছি গুজগুজ শব্দ শুনতেছি, ঠিক 2-3টা রুম পার হয়ে যখন পিছনে চলে আসলাম ওখানে গাছ ছিল কয়েকটা, ওখানে এসে দেখি যে কেউ নাই, পুরোই ফাঁকা। এবং আমি জানতাম ওখানে 2টা কবর আছে, আমার ফ্রেন্ডের মানে মানে 2টা ভাই ছিল ছোট, কবর ওখানেই দেওয়া হয়েছে। ওকে, তো সেখানের সাথে হয়তো এটার কোনো একটা কানেকশন আছে। এবং মানে আমি যখন ওই জায়গায় এসে জায়গাটা দেখলাম তখন আমার গায়ের উপর শীত একটা মানে অনুভূতি হয়ে গেল যে কিছু একটা মানে সামথিং ইজ রং। এবং ওই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না আছে, কোনোভাবে আমি ব্যাক করে আসছি, মানে ওখান থেকে আস্তে 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 উঠে তখন চলে আসলাম। আমি কয়েকটা জিনিস ডিসকাস করতে চাচ্ছিলাম, যে কমন কিছু জিনিস আসল ভাই, যে ভয় পাওয়ার ব্যাপারে, যে ছাদ বাড়ি এগুলা কিন্তু মানে ইটস লাইক এ নর্মাল থিং। ছাদ মানেই মানে কিন্তু যে কোনো মানে পুরো ভাত হওয়া লাগবে না, যে কোনো ছাদের মধ্যেই অনেক কিছু থাকে। রাতের বেলা মানুষ কিছু কিছু সময় আছে অ্যাভয়েড করতে হয় ছাদগুলো। এই ভূত এফএম থেকে ফেরার সময় আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এরকম। একদিন যেমন গাড়ি দিয়ে ব্যাক করে আসছি, ঠিক নজরুল ইসলাম রোডের কাছ থেকে মনে হলো 20 থেকে 25টা কুকুর গাড়ির পিছনে আসলো, এবং আমি একা ছিলাম গাড়িতে। এবং আমি যখন গাড়ির থেকে নামতেছি কুকুরগুলো সার্কেল করা গাড়িটাকে, আপনাদের যে ড্রাইভার ছিল তখন সে বলতেছে যে আমি কি দাঁড়াবো আপনার কুকুর যদি ধরে, তাই আমি বলছি না আপনি যান। আমি খুব ভয় পাচ্ছি। তারপর আমি বাসায় ঢুকছি, ও চলে গেছে। আমি গ্যারেজে যতক্ষণ দাঁড়াইছিলাম প্রত্যেকটা 10-15টা কুকুর ওখানে দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে, কুকু করতেছে। মানে সিম্পলি আমি বাসায় এসে গোসল করে দোয়া পড়ছি এবং তারপর আমার জিনিসটা এরকম হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। এবং আমরা সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, এবং বিজ্ঞাপন বিরতিতে আছেন গেস্ট আছেন আমাদের সাথে। সো আমরা সরাসরি চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই, প্রথমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। থ্যাংকস ফর কামিং বাবু ভাই। মানে আমাদের আজকে ডেটা অনেক স্পেশাল, এবং বাংলা নববর্ষ সামনে, এবং আমরা আজকে শেষ বছরের শেষ দিন, একদম মানে 1 বছরের শেষ, একটা বছরের শুরু। যাক রাসেল ভাই, এই কাহিনীটা বলবো, এটা হচ্ছে রুবায়েতের কাহিনী। রুবায়েত ছদ্মনাম, জাস্ট নাম একটা মানে বলার জন্য বললাম, কারণ কাহিনী অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেকে সিমিলারিটি ধরে ফেলে যেটা কার হই মনে তখনই। এনিওয়েজ, রুবায়েত ও যখন ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় ওর অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে আর কি। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না। সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট থিং ইজ ওয়াট, যে এরকম অবস্থা ওর ওয়াইফ কনসিভ করে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা ওর মেয়েটা ওর মায়ের বাসায়, মানে ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে আর কি। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি, মানে লাস্ট টাইমে, তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়। এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি, আচ্ছা কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক দেশে আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি মানে রুবায়েতের বাড়িতে চলে যায়। রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায়, ঢাকার বাইরে কোন একটা জায়গায়। এন্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে। আচ্ছা, বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যা থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা, খুব
মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসার সামনে, এবং রুবাইয়ের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে, তো দু একদিন পরে রুবাইয়ার আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়, রুমটা বেশ বড় একটা রুম, এবং আপনার ওপরতলায় আর কি দোতলায় রুম, এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা, তো চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে ফোনে, কিছুক্ষণ ফোনে কথাবার্তা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকবে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা, মানে বেশ শীত শীত। তো তখনকার যে সময়টা, এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না, এরকম একটা সিচুয়েশন। তো এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য বা একটা চাদর গায়ে নিয়ে নেয়। চাদর নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদরও গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময়ও দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমের, হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যে টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে ভাব মনে হচ্ছে। বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। তো এখনো ভয় পাওয়া শুরু করে, বেশ ভয় পাওয়া শুরু করে। তো এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে, মানে পায়ের কাছটা যে খাটের, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুবই স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, একটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষের ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার, এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়। তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায় যে আমি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে, গোঙানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়, তো জোরে চিৎকার করে ওঠে। এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা এসে দরজা নক করে, এবং সে উঠে যায়। উঠে যে কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, দেখে রুমের ভিতরে কিছু নাই, রুমটা মানে খালি। তো সে মানে খুবই হয়ে যায়, এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে, মানে শাশুড়িকে। এবং শাশুড়ি চলে আসে, বলে কি হয়েছে, তো বলে যে এরকম মানে ভয় পাইছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকে থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আপনার রুমে থাকার দরকার নেই। শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, একা থাকার দরকার নেই এখানে, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়ি বেশ জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ওকে হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবে না, আমি একা থাকবো। তো যেটা হয় কি, যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল। সে পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবাইয়াতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবাইয়াতের অমুক দাদা কিনছিল আরে কিসের কাছ থেকে, অনেক পুরনো বাড়ি ছিল, সেটাকে তারা বাড়িটাকে রিনোভেট করছে, এবং এইখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে। এখানে গুপ্ত ধন, যে ওটা মঠ নাকি বলেছিল ছিল, হ্যাঁ আচ্ছা, সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই। তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনা। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। সে ভয় পেয়ে যায়, সে বলে রুবাইয়াতের মাকে যে আম্মা এখানে আমি আসলে থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে, ওনার নিজেরই ভয় লাগে, আমার ভয় লাগে, আমি চলে যাই। বলে না বাবা এটা তো যাওয়া যাবে না, মানে কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হয়েছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে ট্র্যাডিশন আমাদের এখানে থাকবা, তুমি কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি, তাহলে তুমি তোমার আম্মাকে আনানো এখানে।
তারপরেও এখানেই থাকতে হ্যাঁ, হবে। এখানে থাকতে হবে। আচ্ছা। তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজ ভাবে বিয়ে হয়নি, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক, বেচারি ওখানে থাকে এবং রূপায় তার আম্মাও সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি দোয়া টোয়া পড়ে ঘুমায় গেছে, তো এই সময় আবার সে ওরকম ফিল করে, একসঙ্গের মধ্যে ওর ঘুম আসে না, সে শুয়ে থাকে এবং সে ওরকম ফিল করে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশ দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে লাস্টে শাশুড়িকে জাগায় দেয় এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায় এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি পরে অনেকক্ষণ রাত জেগে থেকে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেরেকটা আমি নিয়ে যাব। ও মাই গড। হ্যাঁ, তোমার পেরেকটা আমি নিয়ে যাব। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল তার রুমে, কেউ একজন ছিল, চলে গেছে এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, খুব বাজে, পুরো বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে কি উঠে বসে, এরকম দেখার পরে যে দরজাটা যে ছিল রুমের, ওটা ঠাস করে কেউ লাগায় দেয়। ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায় দেয়। সেটা তো সে খুব ভয় পায় এবং সে উঠে যায়, সে ঘর দরজা খুলে দেয় কেউ নাই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে এবং সে একটা মানে মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক, ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পারলে রাতে আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি এসে। যাই হোক, রুবায়েত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবায়েত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে পাবলিক টাইপের কিছুর সাথে মিশে সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্ন ইনটু এ ডিফারেন্ট পায়াস পারসন। হ্যাঁ, মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতো, ইডি করতো, ওরকম নাই, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবায়েত যখন আসে তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাত্রে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যায় অনেক, সে এত আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয়, রুবায়েত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবায়েতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে শুয়ে আছে। রুবায়েত রাত্রেবেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে। হ্যাঁ, মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে, কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, মানে সে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে আসে, একটা লাইক শব্দ হয়, সেরকম এসে ওদের খাটের থেকে 1-1.5 হাত দূরে দাঁড়িয়েছে। দাঁড়ায় বলতেছে ফিস ক্যাশা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাবো। আচ্ছা। হ্যাঁ, এরকম একটা কথা তাকে বলতেছে এবং ও কথাটা শুনতেছে। তো রুবায়েত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে পায়াস হচ্ছে এবং অনেক কিছু সে মানে আমল করে, সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ। হ্যাঁ, মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুমি কিন্তু নিজে কেউ না, ইউ আর নোবডি। তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো, আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করা কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতাও নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করেছি, আমার সন্তান। তো ওই দিন নাকি চলে যায় ফস করে, ওখান থেকে আর করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তো রুবায়েত সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, তো দাদার ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে, সে বলছে, তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে, সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার, আমি দেখবো। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়াটা পড়ে সে কল করে, সে বলে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে এই বাসায় এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছো, আমাকে অনেক কিছু বলতেছো, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে। এই সময় সে শব্দ পায় যে পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আরো বলে সামনে আসতে,
এবং আলোর একটু এদিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা, হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে। তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার ইকে নিয়ে যাব, তোমার দাদা আমার সন্তান কয়েকজনকে আটকাইছিল এবং তাদেরকে সে এখান থেকে বন্দি করে পাঠিয়ে দিচ্ছে। তার দাদা হচ্ছে পায়াস ছিল অনেক, বলছে আমি তোমার সন্তানের ক্ষতি করবো। সে বলছে তুমি পারবা না, প্রথমত তুমি এটা সম্ভব না, কারণ তুমিও একজনের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তুমি জানো এটার পানিশমেন্ট কি হয়, আর আমার সন্তানের সাথে তোমার কোনো শত্রুতা নেই, সেটা তুমি আমার দাদার সাথে বুঝতে পারতা কি হয়েছে, আমার সাথে না। যার অন্যায় তার কাছে, তুমি আমারটা পারবা না, আমি আল্লাহর নামে তোমাকে বলছি তুমি চলে যাও। এবং এটাকে রুকিয়া বলে, মানে এই প্রসেসটাকে, এবং সে সাকসেসফুলি কিন্তু রুকিয়া করে, সে করে সাকসেসফুলি এবং নিজেই করে, এবং এটা কিন্তু করা সম্ভব, এও বলছে, এবং আমি নিজেও জানি এটা করা সম্ভব, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আমি এই টার্মটাই জানতাম না। এবং তার সাথে সে তর্কে তাকে পরাস্ত করে সে, এবং কিছু সে মানে এরকম আল্লাহর কালাম বলে তাকে শেষ পর্যন্ত ওখান থেকে সরে যেতে বাধ্য করে। সে তার ওয়াইফকে কিছু নিজেই ট্রিটমেন্ট দেয়, এবং তার সন্তান হয় আলহামদুলিল্লাহ, এবং তার সন্তানের কিছুই হয় আলহামদুলিল্লাহ, এবং মানে দে আর সেফ। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। এবং খুবই অদ্ভুত ব্যাপার, আরেকবার ওটা যদি বলতেন কি বলে এটা? রোকিয়া বলে। আচ্ছা, ওকে। সো আপনারা অনেক নতুন কিছু জানলেন, এবং বাবু ভাই আসলে আমরা অনেক সময় এরকমই হয় যে অনেক নতুন কিছু, অনেক নতুন ধরনের ঘটনা, অনেক নতুন কিছু জানতে পারি এবং শুনতে পারি। তো আজকে চমৎকার একটা ঘটনা উনি শেয়ার করলেন, এবং আজকে কষ্ট করে যে উনি এসছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন, সেজন্য অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। বছরের শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূতাফান। যেভাবে লিখছেন ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুদ, আমার বাসা ভোলা, কিন্তু পড়াশোনার কারণে বরিশাল থাকি। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে এবছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখের দিকে। হঠাৎ একটা জরুরি কাজের কারণে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আগেই বলেছি আমার বাসা ভোলার তজুমুদ্দিনের শেষ প্রান্তে। বরিশাল থেকে তজুমুদ্দিন যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার লাস্ট লঞ্চ 5:30-এ, তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা জানেন। যাই হোক, লাস্ট গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30-এ। আমি ভাবলাম অটোরিকশা অথবা মোটরসাইকেলে যাব। বাসে যেতে হলে লাহারহাট যেতে হয়, এবং লাহারহাট থেকে ফেরিতে 2:30 মানে 2.5 ঘন্টার মতো সময় লাগে, এবং লাহারহাটের বাস বরিশালের কীর্তনখোলা নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এইখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নেবেন না, সবার কাছ থেকে তো নিচ্ছেন। মাঝি গম্ভীর মুখে বললেন, একদিন তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন সেটা শোধ দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই নৌকার সবার শেষে নেমেছিলাম। যেই নামতে যাব তখনই মাঝি ডাক দিল, মাসুদ বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো, বাবা সাবধানে যেও, সাবধান। জাস্ট এইটুকুই বলল। এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাঝি আমার নাম কিভাবে জানতো। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 0.5 মিনিট। আমি বাস স্ট্যান্ড গেলাম যখন, তখন ঘড়িতে সময় 8টা। গিয়ে দেখলাম বাস আছে, ছাড়বে 8:30-এ। আমি আগেই বলেছি যে এই রুটের লাস্ট লঞ্চ 7:20-এ। যাই হোক, আমি ভাবলাম মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে। যথারীতি গাড়িতে উঠলাম। বাসে যাত্রী ছিল 15 জনের মতো। রাতের গাড়ি নেই, তাই যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের সিটের ঠিক পেছনেই বসলাম। সিটে বসার পর আমার মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি, যেটাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ ছিল। আমি ঘড়িতে দেখলাম সময় 8:05। গাড়ি ছাড়তে আরো 25 মিনিট। আমি দেরি না করে নৌকা ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম 8:28, তাই ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। আমি আগেই গাড়িতে গিয়ে দেখলাম সেখানে ব্যাগ সিটের উপর রাখা। এটা কিভাবে সম্ভব?
যে ব্যাগ 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেই ব্যাগ কিভাবে বাসের সিটে আসলো আমি এখনো এর আগা গোড়া কিছুই উদ্ধার করতে পারিনি। যাই হোক, গাড়ির সিটে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম। বাস ছাড়লো 8:40-এ। সবকিছু ঠিকঠাক, গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করার সময় তারা সব শুরু করে এবং ওই দিন সবার সামনে সিটে বসা সত্ত্বেও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। আমি ভাবলাম কন্ডাক্টরের ভুল। সব ভাড়া কালেকশনের পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে বসে তার সাথে কথা বলা শুরু করলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন বলে 100 টাকা একটা নোট দিলাম। কন্ডাক্টর বলল, মামা ভাড়া লাগবে না। আমি বললাম, কেন? কন্ডাক্টর মাঝে মতো একই উত্তর দিল, তুমি আমাকে একদিন টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন শোধ দিচ্ছি, তোমার থেকে আমি ভাড়া নিতে পারবো না। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে ভাবছি কি হচ্ছে এইসব। আমার সাথে লাহারঘাট থেকে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র চায়ের দোকান খোলা এবং ঘাটে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে অনেক সময় আছে, চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বললো, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি কিছু বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে চা সাধারণত কাপে দেয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে বাসায় ফোন দিয়ে জানালাম সব। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বললো। চায়ের দোকানদার গ্লাসের কথা বলতে বললো চাটা খেতে না খেতে ফেলে দিতে। ফোনটা রেখে আম্মার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম, আমার সেন্সলেস হবার মতো অবস্থা। গিয়ে দেখি ওইখানে কোনো চায়ের দোকানই নেই, সবকিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকিয়ে গ্লাসটা হাতেই ধরা এবং গ্লাসটা এখনো আছে, যেটা ছবি আমি পাঠিয়েছি। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, আমার প্রাণে পানি আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স এসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সহকারী আছেন, তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছেন এবং এখন ফিরছেন এবং পাশের এলাকাতেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফিরে আসলো এবং অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠলো। ফেরিতে যানবাহন হিসেবে শুধু অ্যাম্বুলেন্স এবং সাথে 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10:20-এ। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, কেউ নেই। আমি ফেরির মাস্টার ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আপনি অবশ্যই জানেন রাসেল ভাই যে ফেরির ড্রাইভার রুম একটু ওপরে হয় এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপর আমি সিঁড়ি দিয়ে উঠলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি পেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই, ফাঁকা। এটা দেখে আমি প্রচন্ড শখ খাই। হ্যালুসিনেশন ভেবে ফেরির ড্রাইভার রুমের দরজা নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক দেওয়ার পরেও ভেতরে দরজা খুললো না। সবচেয়ে অবাক করা বিষয় হলো ড্রাইভার কেবিনের ভেতরে কোনো মানুষ নেই এবং ফেরির স্টিয়ারিং হ্যান্ডেলটা একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তারপর আর কিছু মনে নেই, সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায়। তখন বিকাল 4টা, নিজের বিছানায় শুয়ে আছি। আমি এইভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওইখানে মাসুদকে পাবেন। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ ছিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছেন। তখন তিনি কিছুই দেখেননি। যেহেতু আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন, এসে দেখলেন যে মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে সেখানে আমি হেলান দিয়ে বসে আছি এবং আমার ব্যাগে 2টা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলে এবং আমাকে ধরাধারি করে বাসায় নিয়ে আসে। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক,
ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে যেন মানি ব্যাগ চেক করলাম, যেটা ঘটনার দিন রাতে আমার সাথে ছিল। আমি দেখলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত 200 টাকা। আমার স্পষ্ট মনে আছে আমি বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় 740 টাকা নিয়ে বের হয়েছিলাম। আমার কাছে এর বেশি টাকা ছিল না। মানি ব্যাগে 100 টাকার কোনো নোটই ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেগুলো আমি রেখে দিয়েছি। আব্বুর নাম্বারে ফোন দিয়ে আমাকে অবস্থান জানানো হলো। রিসিভার লিস্টে মানে যার যে নাম্বারটা, যেটি তিনি জানিয়েছিলেন যে আমার অবস্থান কোথায়, রিসিভার লিস্টে, রিসিভ করার লিস্টে, সেই রিসিভড কলে ওইখানে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে তার নাম্বারটি ছিল না। আরো একটা অবাক করা বিষয় পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, ওই দিন রাতে ফেরি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেরি বন্ধ থাকে আমি বাসায় কিভাবে আসলাম? ফেরিঘাট থেকে আমার বাসার দূরত্ব 109 কিলোমিটার। ওই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসলো? নৌকার মাঝি, বাসের ব্যাগ, কন্ডাক্টর, ভাড়া না নেওয়া, চায়ের দোকান উধাও, চায়ের গ্লাস, কিছু মাথায় ঢুকছে না। যারা শুনছেন তারা যদি কিছু জানেন তবে জানাবেন। অনেকে হয়তো অবিশ্বাস করবেন, কিন্তু যার সাথে ঘটে শুধু সেই বোঝে। আপনি নিজেকে আমার জায়গায় ভাবেন। ভালো থাকবেন, দোয়া রইল। এই ঘটনার পরবর্তীতে আমার আর কিছু হয়নি। বর্তমানে আমি সুস্থ এবং স্বাভাবিক আছি। এত বড় মেইলটা পড়ার জন্য ধন্যবাদ। এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। শুরু করছি আমাদের আজকের এই ভূত এফএম উইথ আ স্টোরি, উইথ আ ইমেল, এবং সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জানি আপনি সবসময় ভালো থাকার লোকদের দলে। আশা করি এই মুহূর্তে আপনি ভালো আছেন। আমি ভূত এফএমের একজন পুরনো শ্রোতা। 6 বছরেরও বেশি সময় যাবত আমি একটানা ভূত এফএম শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করিনি। ভাবলাম এবার নিজের জানা কিছু ঘটনা আপনাকে মেইল করব। ভূত এফএমে এটা আমার প্রথম ইমেল। শুরুতেই বলে রাখি, আমার মেইল শেয়ার করার মতো মনে হলে আপনি পড়ে শোনাবেন, কারণ স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার মতো সময়টা আপাতত আমি পাচ্ছি না। ভবিষ্যতে সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আমি ভূত এফএমে সরাসরি উপস্থিত হব। আমি যে ঘটনাটা বলবো তা শুনেছিলাম আমার মায়ের মুখে। আমাকে খুব ছোট বয়সে গল্প বলার ছলে মা এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি আমার মা অর্থাৎ আমার নানুর জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত একটি ঘটনা। আমার নানুর প্রথম 2 সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তার 3য় সন্তানের জন্ম হবার পর তিনি অনেক শঙ্কিত ছিলেন এবং আমার নানু ঝাড়ফুঁক ও তাবিজ কবজে খুব বিশ্বাস করতেন। তিনি পরিচিত একজন হুজুরের কাছ থেকে সন্তানের মঙ্গল কামনা করে অনেক আমল নিয়ে করেন এবং তাবিজ গ্রহণ করেন। নানু সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান এলো, সবাই তো আনন্দিত, কিন্তু সন্তানের জীবন নিয়ে নানু তখনও শঙ্কিত। নানুর পরিচিত সেই হুজুর এসে সন্তানের জন্য দোয়া করে গেলেন। হুজুর বলেছিলেন, যদি প্রথম সন্তান সপ্তাহ ভালো কেটে যায় তাহলে নবজাতকের জীবনে আর কোনো ভয় নেই। হুজুর পরামর্শ দিয়েছিলেন, যদি নানু রাতে ভয় পান তাহলে খারাপ কিছু ঘটতে পারে। যাই ঘটুক, নানু যেন সাহস রাখেন। এবং হুজুর আরো বললেন, ঘুমানোর সময় সংকোচ লাগলে নানু যেন মাথার কাছে আলো জ্বালিয়ে রাখেন। হুজুরের পরামর্শ মতোই নানু হ্যারিকেন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়তেন। 2 দিন কোনো ঝামেলা ছাড়া কেটে গেল। 3য় দিনে রাতে নানু যথারীতি ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঘুমের মাঝে নানু একটা জোরালো আওয়াজ শুনতে পান। পুরনো বিল্ডিং ভাঙার সময় দেয়ালে বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেভাবে শব্দ হয়, ঠিক সেভাবেই ঘরের ছাদে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। সে আঘাতে একটানা থুম থুম করে শব্দ হচ্ছে। নানুর ঘুম ভেঙে যায়। তার তন্দ্রা পুরোপুরি কেটে যাওয়ার আগে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। নানু ভাবলেন, এই আওয়াজটা নিশ্চয়ই স্বপ্ন ছিল, নয়তো ঘুম ভাঙতে আওয়াজ কেন বন্ধ হবে? যাই হোক, ঘুম ভাঙার পর নানু দেখলেন হ্যারিকেনের আলো নিভু নিভু করছে। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে হ্যারিকেন যেভাবে নিভে যায়, অনেকটা সেভাবেই হ্যারিকেনের আলোটা নিভে যাচ্ছে। নানু বেশ অবাক হন, কারণ তিনি ঘুমানোর আগে হ্যারিকেনের তেল ভরে দেখেছিলেন। এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা নয়। নানু হ্যারিকেন চেক করে দেখলেন তেল ঠিকই আছে, কিন্তু হ্যারিকেনের সলতেটা জ্বলে ক্ষয় হয়ে গেছে। পুরনো সলতে বদলে নতুন সলতে দেবার কথা আগের দিন মনে এলেও সলতে বদলাতে নানু ভুলে গেছেন। নানু সলতে বদলানোর জন্য হ্যারিকেন নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই নানু শুনতে পেলেন ঘরের ছাদে যেন অনেক মানুষ ধূপধাপ করে পা ফেলে সশব্দে হাঁটছে। নানু প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, কিন্তু ধূপধাপ সেই শব্দগুলো মানুষের হাঁটাহাঁটির আওয়াজটা বন্ধ না হয়ে ক্রমেই বেড়ে চলছিল। নানু তাড়াতাড়ি নতুন সলতে লাগিয়ে আলো জ্বালালেন। আলো জ্বালানোর পর সব শব্দ থেমে যায়। তারপর হ্যারিকেনের আলোয় নানু দেখতে পেলেন তার রুমের দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধার গায়ে সাদা কাপড়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা কাপড় যেমন তামাটে হয়ে যায়, বৃদ্ধার গায়ে তেমন একটি পুরনো সাদা শাড়ি জড়িয়ে আছে। বৃদ্ধাটি এক দৃষ্টিতে বিছানায় ঘুমিয়ে থাকা নানুর নবজাতক সন্তানের দিকে তাকিয়ে আছে। নানু প্রচন্ড ভয় পেলেন। তিনি দৌড়ে গিয়ে তার সন্তানকে বুকে নিয়ে খাটের এক কোণায় বসে দোয়া কালাম পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর নানু দেখেন
সেই বৃদ্ধাটি খাটের অপর পাশে একটি শিশুকে কোলে নিয়ে নানুর মতো করেই বসে আছে। ধীরে ধীরে বৃদ্ধাটি তার কোলের শিশুটার চেহারা দেখভাল দেখালো। পক্স বা গুটি বসন্ত হলে মায়ের নুষের গায়ে যেরকম অসংখ্য ছোট ছোট দাগ দেখা যায়, সেই শিশুর মুখে তেমন গুটি কালো দাগ পড়ে আছে। শিশুটির চোখ খোলা, চোখ দুটোতে কোনো মনি নেই, সেই চোখগুলো ছটফটভাবে সাদা। বোঝা যাচ্ছে বৃদ্ধার কোলের শিশুটি মৃত। বৃদ্ধা তার কোলের শিশুকে আমার নানুর দিকে বাড়িয়ে দিলেন। নানু বুঝতে পারলেন সেই বৃদ্ধা তার কোলের মৃত শিশুটি নানুকে দিয়ে নানুর কাছ থেকে জীবিত শিশুটি চাইছেন। নানু চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, তবে কেউ এসে পৌঁছানোর আগেই সেই বৃদ্ধাটি হাওয়ায় মিলিয়ে যায়। সেদিনের পর নানু আর তার সন্তানের আর কোনো সমস্যা হয়নি। আমার নানু 12 বছর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। আমার নানুর সেই সন্তান আমার মামা এখনো বেঁচে আছেন। ঘটনা এটাই। কেউ বলেন সেদিন বৃদ্ধাটিকে আমার নানু বাস্তবে দেখেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নানু ঘুম থেকে উঠে হ্যারিকেনের পুরনো সলতে বদলে নতুন সলতে লাগিয়েছিলেন। এই ব্যাপারটি তো স্বপ্ন ছিল না। আর সলতে বদলানোর সাথেই এই ঘটনা ঘটে গিয়েছিল। ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। নাজিম সৌরভ, পাঠানবাড়ি রোড, ফেনী। তো এই ছিল ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি একটা ইমেইলে চলে যাব এবং এই ইমেইলটি আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি রেশমা মল্লিক ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমি লয়ের স্টুডেন্ট। এর আগে আমি 2টা ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু পড়া হয়নি। হয়তো সেগুলো আপনার পছন্দ হয়নি। আজ আরো একটা ঘটনা শেয়ার করছি। এখান থেকে স্টুডিওতে গিয়ে শেয়ার করাটা পসিবল নয়, তাই আমি চাই আপনিই পড়ে শোনান। তারপরে উনি বলেছেন পড়ার সবকিছু বুঝে ফেলে একটু প্রশংসা করেছেন। তারপরে আমি যেটা পড়ছি সেটা আবার ওই অংশটুকু বাদ দিচ্ছি। আমার নিজের জীবনে ঘটে যাওয়া রিয়েল একটা স্টোরি, একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। ঘটনাটা 2016 সালের। আমরা ফ্যামিলির সবাই মিলে দীঘাতে বেড়াতে যাই। ওয়েস্ট বেঙ্গলে এখানেই সমুদ্র আছে, বে অফ বেঙ্গল। তো আমরা গিয়ে একটা হোটেলে উঠি এবং অনেকজন মিলে যাওয়াতে 3টা রুম নেওয়া হয়। আমরা মেয়েরা যে রুমটা ছিলাম সেই রুমটা সেই রুমটাতেই ঘটে যায় এই ঘটনাটা। আমরা সেদিন দুপুর 12টায় পৌঁছেছিলাম। সেই রাতেই আমাদের এই ভয়াবহ এক্সপিরিয়েন্সটি হয়। খাওয়া দাওয়া করে আমি আমার দিদি, আমার দিদিমা, মাসি, দিদা, দাদির এবং দিদির মেয়ে এবং আমার বৌদি একটা রুমে ছিলাম। সবাই একসাথে থাকায় ঘুমের কোনো ঘুম নিয়ে চিন্তিত ছিলাম না, সবাই গল্প করছিলাম। হঠাৎ বারান্দা থেকে একটা খসখস আওয়াজ আসছে। তো আমরা হঠাৎ আওয়াজটা পেয়ে চমকে যাই, কারণ বারান্দাটা আমাদের রুমের সাথে অ্যাটাচ ছিল। আর সকালেই রুমটা আমরা সবাই একসাথেই ছিলাম, সেখানে সকলেই ছিলাম। তো আমার মা হাইপার টেনশনের এক্সপার্ট, তাই ফার্স্টে আমার মা ভাবছিলেন কোনো দুষ্টু ছেলে হয়তো জানতে পেরেছে যে এই রুমটায় শুধু মেয়েরাই আছে, তাই হয়তো পাইপ দিয়ে উঠে ডিস্টার্ব করছে। মায়ের কথা নিয়ে আমরা হাসাহাসি করলাম এবং আমি আর আমার দিদি 2জন মিলে উঠে বারান্দায় গেলাম। বাট গিয়ে দেখলাম nobody was there. সো আমরা খুব অবাক হলাম, কারণ আওয়াজটা আমরা সবাই শুনেছি এবং স্পষ্ট ভাবে শুনেছি। আমরা চুপচাপ হয়ে গেলাম। সবাই কথাটা শুনে চুপ হয়ে গেল এবং সবাই আমরা এক জায়গায় বসে আছি। হঠাৎ ওয়াশরুম থেকে জলের আওয়াজ হচ্ছে। তো আমরা গিয়ে দেখি বেসিনের নল খোলা আর খুব জোরে জল পড়ছে। আমরা আরো একবার শক হলাম এবং এবার আরো বেশি শক হলাম আর একটু ভয় পেলাম। হঠাৎ করে আমার বৌমণি একটা ভীষণ চিৎকার করলো এবং আমরা ঘুরে দেখি বৌমণির পিঠটা দেখার জন্য আমাদেরকে বলছে। আমরা গিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম বৌমণির পিঠ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবং খুব ধারালো নখ দিয়ে কেউ যেন চিড়ে দিয়েছে এবং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা শিওর হলাম যে সামথিং ইজ রং ইন দিস রুম। আমরা দরজা খুলে বের হবার চেষ্টা করলাম, বাট কিছুতেই লক খুলছিল না। মা পাশের রুমে থাকার ফলে দাদাকে কল করলো। দাদা আমার জামাই বাবুর আরো পাশের 2টো রুমে ছিল এবং ওরা সবাই বেরিয়ে আসলো এবং দরজাটা খোলার চেষ্টা করলো, বাট কিছু হলো না, দরজাটা খুলছিল না। ওরা হোটেলের ম্যানেজমেন্টের কাছে গিয়ে কথাটা বলতেই ওরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আর তখন আমরা ওয়াশরুম থেকে আবার আওয়াজ পাচ্ছিলাম, বাট এবার জলের আওয়াজ বা খসখস আওয়াজ না, এবার স্পষ্ট একটা কান্নার শব্দ। গায়ে কাটা দিয়ে উঠলো আমাদের। একটা মেয়ের করুণ কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমরা সবাই।
রুমের বাইরে থেকে কেউ কেউ শুনতে পাচ্ছিল এটা। আমার রুমের মেইন দরজার পাশেই ছিল ওয়াশরুমটি, তাই চোখটা অনিচ্ছা সত্ত্বেও ওই দিকে চলে গেল। আমরা দেখলাম ওয়াশরুমের শাওয়ারের সাথে ওড়নায় ফাঁস দেওয়া একটা মেয়ে আর ডেড বডি ঝুলছে। আমরা, আমার দিদা আর মাসি ওখানেই এই দৃশ্যটি দেখে জ্ঞান হারান, আর আমাদের ততক্ষণে অবস্থা খারাপ হয়ে যায়। দাদারা হোটেল ম্যানেজমেন্টের হেল্প নিয়ে দরজাটা ভেঙে ঘরে ঢুকে আমাদের রেস্কিউ করেন। তারপরে আমরা ওই রুমটার ব্যাপারে জানতে পারি। এক নিউলি ম্যারিড কাপল ওই রুমে বেড়াতে আসে 1 বছর আগে। ওদের মধ্যে কিছু একটা পার্সোনাল প্রবলেম হয়, যার কারণে মেয়েটি সুইসাইড করে। তারপর থেকে ওই রুমটা কেউ এলেই তাদেরকে এইভাবে ভয় দেখিয়ে বা ক্ষতি করে সেই মেয়েটি সেখান থেকে চলে যেতে বাধ্য করে আর কি। তো নিজের জীবনে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটির এক্সপ্লেনেশন আমি এখনো পাইনি। কেমন যেন মনে হয় সবকিছু স্বপ্ন। সত্যি মৃত্যুটির ওপারে হয়তো ভয়াবহ আরো একটা জগৎ আছে, হয়তো আছে, না হলে আমি আনন্যাচারাল ইনসিডেন্ট গুলো আমরা দেখতাম না। অনেকদিন সময় লাগে আমাদের সবার নর্মাল হতে। আমরা যে সময় গিয়েছিলাম সেটা ছিল 25 ডিসেম্বর। প্রচুর ভিড়, তাই ওই রুমটা ওরা দিতে বাধ্য হয়েছিল সবকিছু জানার পরেও। টুরিস্টের প্রচুর প্রেশার ছিল ওই সময়টায়। যাই হোক, এই ছিল আমার ঘটনা আজকে। মানে একেবারেই নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স। যদি এটা ভালো লাগে তো পড়ে শোনাবেন। আই লাভ বাংলাদেশ খুব আপন মনে হয়, খুব নিজের মনে হয়, মনের ভেতর থেকে একটা টান ফিল করি।